আসসালামু আলাইকুম। মুশফিকুস সালেহীন আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নতুন চিফ প্রসিকিউটর নিয়োগ দিয়েছে সরকার। পূর্বের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলামের নিয়োগ বাতিল করে অ্যাডভোকেট আমিনুল ইসলামকে নিয়োগ দিয়ে আজ প্রজ্ঞাপন জারি করেছে সরকার। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, অ্যাটর্নি জেনারেল সমমর্যাদায় আমিনুল ইসলামকে চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। নতুন চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ পাওয়া অ্যাডভোকেট আমিনুল ইসলাম দীর্ঘদিন সুপ্রিম কোর্টে আইন পেশায় যুক্ত আছেন। তিনি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আইনজীবী ছিলেন। এর আগে জুলাই আন্দোলনে সারা দেশে মানবতা বিরোধী অপরাধ ও আওয়ামী লীগের আমলে গুম খুনের বিচারের জন্য 2024 সালের 5 সেপ্টেম্বর চিফ প্রসিকিউটর হিসেবে অ্যাডভোকেট তাজুল ইসলামকে নিয়োগ দেয় আইন মন্ত্রণালয়। এই মুহূর্তে ট্রাইব্যুনালে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাবেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। জাবেদ, ট্রাইব্যুনালে তো নতুন চিফ প্রসিকিউটর নিয়োগ হলো, তিনি কবে কাজে যোগ দিতে পারেন এবং ট্রাইব্যুনালের আজকের কার্যক্রমের সম্পর্কে কি খবর আছে আপনার কাছে? মুশফিক, এই অ্যাডভোকেট আমিনুল ইসলাম, যিনি সুপ্রিম কোর্টের আইনজীবী এবং বিডিআর বিদ্রোহের যে হত্যা মামলায় যে আসামি পক্ষের আইনজীবী ছিলেন এবং বেগম খালেদা জিয়ারও আইনজীবী ছিলেন, তাকে কিন্তু আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। কিছুক্ষণ আগেও তার সাথে আমি কথা বলেছি। তিনি আজকে ঠিক দুপুর 2টায় ট্রাইব্যুনালে আসবেন, এসে সাংবাদিকদের সাথে কথা বলবেন এবং তার পরবর্তী কার্যক্রম কি হবে সেটা বলবেন এবং হয়তো আজকেই যোগদান করবেন, এমনটাও হতে পারে। এবং কিছুক্ষণ পরে হয়তো যে এই মুহূর্ত পর্যন্ত যে চিফ প্রসিকিউটর আছেন অ্যাডভোকেট তাজুল ইসলাম, তিনি হয়তো সাংবাদিকদের সাথে কথা বলবেন, আমরা সেই অপেক্ষায় আছি। এবং এই বদলিটা কিন্তু, এই পরিবর্তনটা হয়তো আরও হতে পারে, ট্রাইব্যুনালের অন্যান্য প্রসিকিউটরও কিছু পরিবর্তন আসতে পারে। এবং ইতিমধ্যেই গত কয়েকদিন ধরে কিন্তু আমরা ফেসবুক সহ বিভিন্ন মাধ্যমে দেখছিলাম যে এই বর্তমান যে চিফ প্রসিকিউটর সহ এবং অ্যাডভোকেট তামিম প্রসিকিউটর, তাদের বিরুদ্ধে কিছু অভিযোগের কথা বলছে। এগুলি কিন্তু কোনো প্রমাণ নেই, ফেসবুকে বলছে এবং অনেকে অভিযোগ তুলেছেন যে জুলাই আগস্ট আন্দোলনে আসামিদের কাছ থেকে বা বিভিন্ন আসামিদেরকে বাঁচানোর জন্য বিভিন্ন অপকৌশল তারা হাতে নিয়েছেন কয়েকজন, সবাই কিন্তু সম্পৃক্ত নয় এবং এই সম্পৃক্তর বিষয়টাও কিন্তু প্রমাণিত নয়। এবং তার প্রেক্ষিতে এই ট্রাইব্যুনালের একজন প্রসিকিউটর সুলতান মাহমুদ, তিনি কিন্তু তামিমকে উদ্দেশ্য করে ফেসবুকে একটি স্ট্যাটাসে তিনি কিন্তু কমেন্টস করেছেন যে কিছুদিন আগে যে আপনার সাভারের আশুলিয়ায় যে হত্যাযজ্ঞ, 7 জনকে যে পুড়িয়ে হত্যা করা হয়েছিল, 6 জনের লাশকে পুড়িয়ে দেওয়া হয়েছিল এবং একজনকে গুলি করে হত্যা করা হয়েছিল। এই 7 হত্যা মামলায় যাদের ফাঁসি হলো এবং যারা খালাস পেয়েছে, এসআই আফজালুল, তিনি রাজসাক্ষী দিয়ে খালাস পেয়েছেন এবং আফজালুলের স্ত্রী তামিমের রুমে এসেছিলেন একটা ব্যাগ হাতে নিয়ে, একদম ভারী একটি ব্যাগ হাতে নিয়ে। এটার ইঙ্গিত করা হচ্ছে যে ব্যাগের মধ্যে হয়তো টাকা ছিল, সেটা স্পষ্ট বলেননি এবং সুলতান মাহমুদ সেটা আবার চিফ প্রসিকিউটরকে জানিয়েছিলেন যে তামিমের রুমে কেন এই এসআই আফজালুলের ওয়াইফ এসেছে এবং তখন তিনি সেটাতে কর্ণপাত না করে বরং সুলতান মাহমুদকেই বকাঝকা করেছেন, এরকম একটা তিনি বলেছেন। এখন কিছু অভিযোগ আসছে এবং আরেকটি অভিযোগ হচ্ছে যে শেখ হাসিনার মামলায় যে রাজসাক্ষী করা হয়েছিল আইজিপি চৌধুরী আব্দুল আল মামুনকে, সেটা নিয়েও কিন্তু প্রশ্ন আছে যে টাকা পয়সার বিনিময়ে যিনি এই জুলাই আগস্ট হত্যাকাণ্ডে মানে সরাসরি এই ঘটনায় সম্পৃক্ত, মানে নির্দেশ দিয়েছিলেন গুলি করার পুলিশের আইজিপি হিসেবে, তিনি কিভাবে খালাস পান, তাকে আসলে কৌশলে এখান থেকে বাঁচানো হয়েছে এবং অনেক ধরনের লেনদেন হতে পারে, এই ধরনের অভিযোগ আসছে। এখন এইসব অভিযোগ আসলে প্রমাণ সাপেক্ষে পরেই বোঝা যাবে, নিশ্চয়ই তদন্ত হবে, তারপর বোঝা যাবে। কিন্তু জুলাই আগস্ট আন্দোলনের যারা হত্যা হয়েছিল সেসব হত্যার বিচার সঠিক হোক, সেটা কিন্তু জুলাই আন্দোলনকারীরা কিন্তু বারবার বলে আসছিল। তারা কিন্তু নানান ধরনের অভিযোগ এবং তারা কিন্তু এখানে ট্রাইব্যুনালের সামনেও কিন্তু এসে জড়ো হয়ে বিক্ষোভ করেছিলেন, কেন দেরি হচ্ছে জুলাই আন্দোলনের বিচার। তারাও বিচার চাচ্ছেন এবং সঠিক বিচার চাচ্ছেন। এখন এই যে নতুন অ্যাটর্নি জেনারেল পদমর্যাদায় চিফ প্রসিকিউটর দেওয়া হয়েছে, তার নেতৃত্বে হয়তো এই বিচারটা এগিয়ে যাবে। মুশফিক, জানছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রমের আপডেট। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন। প্রধানমন্ত্রী সকাল 9টায় ঢাকা সেনানিবাসে অফিসে পৌঁছান। এ সময় 3 বাহিনীর প্রধানগণ তাকে স্বাগত জানান। প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীর প্রধানগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এদিকে দায়িত্ব গ্রহণ করেছেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমান নবনিযুক্ত প্রিন্সিপাল স্টাফ অফিসারকে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন। এ সময় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল
হাসান মাহমুদ খান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান উপস্থিত ছিলেন। সশস্ত্র বাহিনী বিভাগ থেকে সচিবালয়ে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই মুহূর্তে সচিবালয়ে আছেন আমাদের সহকর্মী হাসান মাহমুদ। সরাসরি যাচ্ছি তার কাছে। হাসান, প্রধানমন্ত্রী তো সচিবালয়ে অফিস করছেন, তার আজকের কর্মসূচি সম্পর্কে কি তথ্য আছে আপনার কাছে? আসলে একেবারেই সকালবেলায় বলা যায় সশস্ত্র বাহিনী বিভাগের কার্যালয় থেকে তিনি 9:35-40 দিকে সচিবালয়ে প্রবেশ করেছেন এবং সচিবালয়ে এসেই বেশ কিছু বৈঠক ইতিমধ্যে তিনি করেছেন। তার মধ্যে জনপ্রশাসন বিভাগের সাথে একটি বৈঠক ছিল, সেই বৈঠকটি সম্পন্ন করেছেন এবং এরপরে চীনের রাষ্ট্রদূত তার সাথে তিনি বৈঠক করেছেন এবং চীনের রাষ্ট্রদূতের সাথে বৈঠকের পরে এখন যেই বৈঠকটি আসলে অনুষ্ঠিত হবে সেটি হচ্ছে কৃষি কার্ড, অর্থাৎ বিএনপি যে তার নির্বাচনী ইশতেহারে যে প্রতিশ্রুতি দিয়েছে কৃষি কার্ডের বিষয়ে, যে কৃষকদেরকে কৃষি কার্ড দেওয়া হবে এবং সেই কৃষি কার্ড থেকে তারা সুযোগ এবং সুবিধাগুলো পাবেন, সেই কৃষি কার্ডের বিষয়ে এখন বৈঠক শুরু হয়েছে। আমরা ইতিমধ্যে দেখেছি যে কৃষি কার্ড সংশ্লিষ্ট যে মন্ত্রণালয়গুলো, বিশেষ করে কৃষি, প্রাণী সম্পদ, মৎস্য, খাদ্যমন্ত্রী হাজী আমির রশিদ ইয়াসিন এবং প্রতিমন্ত্রী ইকবাল হাসান প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু প্রবেশ করেছেন এবং এর সাথে যে সংশ্লিষ্ট অর্থ মন্ত্রণালয়, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি তারাও প্রবেশ করেছেন এবং কৃষি কার্ডের জন্য যে সংশ্লিষ্ট ভূমি, অর্থাৎ কৃষকরা যে জমি নির্ধারণ, সেক্ষেত্রে ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী মিজানুর রহমান মিনু তিনিও প্রবেশ করেছেন। কৃষি কার্ড নিয়ে এখন আসলে মূলত বৈঠক চলছে এবং এরপরে ইতিমধ্যে নিশ্চয়ই আপনারা জেনেছেন যে দুই ঢাকার 2 সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক নিয়োগ হয়েছে। আব্দুস সালাম ঢাকা মহানগর দক্ষিণ এবং মিল্টন তিনি ঢাকা মহানগর উত্তর, এবং তারাও আসার কথা রয়েছে। বিশেষ করে তারা স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আসবেন এবং স্থানীয় সরকার মন্ত্রীকে সঙ্গে করে হয়তোবা প্রধানমন্ত্রীর কার্যালয়ে তারাও আসতে পারেন সৌজন্য সাক্ষাৎ বা ফুল পুষ্প বিনিময় বা সৌজন্য সাক্ষাৎ করতে তারা আসতে পারেন। এখন আসলে কৃষি মন্ত্রণালয়ের যে অধীন যে কৃষক কার্ডের জন্য প্রস্তুতিমূলক সভা হচ্ছে এবং সেটা আন্তঃমন্ত্রণালয়, 3টি মন্ত্রণালয়ের কথা আগে বলেছি, অর্থ, কৃষি এবং ভূমি মন্ত্রণালয়ের সাথে প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠক করছেন। আজকে মোটামুটি মধ্যাহ্ন বিরতির আগ পর্যন্ত এই বৈঠকগুলো তার রয়েছে এবং এই কৃষি কার্ড নিয়ে যে বৈঠক সেটি হয়তো মধ্যাহ্নের আগ পর্যন্ত চলবে এবং এরপরে পরবর্তী কর্মসূচি মধ্যাহ্ন বিরতির পর শুরু হবে। সচিবালয় থেকে জানছিলাম প্রধানমন্ত্রী তারেক রহমানের আজকের দিনের কর্মসূচির খবর। বিএনপি সরকার নতুন বাংলাদেশের জন্য কাজ করছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীর পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। তারেক রহমানের নেতৃত্ব সুখী ও সমৃদ্ধ দেশ গঠন করবে বর্তমান সরকার। ফখরুল বলেন, অল্প সময়ের মধ্যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশের মানুষের মধ্যে জায়গা করে নিয়েছে বলে দাবি করেন বিএনপি মহাসচিব। নিয়মের কারণে সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দিতে হয়েছে জানিয়ে তিনি বলেন, অল্প সময়ের মধ্যে সিটি কর্পোরেশন নির্বাচন দেয়া হবে। সংসদ অধিবেশন বসার পর সংরক্ষিত নারী আসনের বিষয়ে কাজ শুরু হবে বলে জানান তিনি। আওয়ামী লীগের কার্যক্রম এখনও নিষিদ্ধ, তাই তাদের অফিস খোলার কথা নয় বলেও মন্তব্য করেন তিনি। আমাদের দলের চেয়ারম্যান এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের নেতৃত্বে এবং অতি অল্প সময়ের মধ্যেই তিনি যে দেশের মানুষের মধ্যে যে একটা অবস্থান করে নিয়েছেন, যে তিনি কাজ শুরু করেছেন এবং কাজ করবেন এবং তার বিভিন্ন কর্মপদ্ধতিতে সেটাই প্রমাণিত হচ্ছে। আমরা বিশ্বাস করি, আশা করি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার নেতৃত্বে আরও শক্তিশালী হয়ে উঠবে এবং এই সরকার, যে সরকার গঠন করা হয়েছে তার নেতৃত্বে, সেই সরকার সফল হবে বাংলাদেশকে তার ইচ্ছিত লক্ষ্যে নিয়ে যেতে। ঢাকা সিলেট মহাসড়ক যেন এক যন্ত্রণার নাম। খানাখন্দ, ধুলাবালি আর দীর্ঘ যানজটের কারণে 6 ঘন্টার রাস্তা পাড়ি দিতে সময় লেগে যায় 10 থেকে 12 ঘন্টা পর্যন্ত। ঢাকা সিলেট মহাসড়ক প্রকল্পে গত 4 বছরে কাজ হয়েছে মাত্র 20 ভাগ। জেলা প্রশাসন ও সেবাদানকারী প্রতিষ্ঠানের রশি টানাটানিতে বিলম্বিত হচ্ছে প্রকল্পের কাজ।
তবে এটি বাস্তবায়িত হলে অর্থনীতিতে যুক্ত হবে নতুন দিগন্ত বলছেন যোগাযোগ বিশেষজ্ঞরা। ঢাকা সিলেট মহাসড়ক ঘুরে এসে রিপোর্ট করছেন ওবায়দুল্লাহ মামুন, ছবি তুলেছেন মুখলেসুর রহমান। এটি ঢাকা সিলেট মহাসড়কের চিত্র। প্রায় 17,000 কোটি টাকার এই মেগা প্রকল্পটি চলছে ধীর গতিতে। ফলে নরসিংদীর শাহ প্রতাপ, ইটাখোলা, নারায়ণগঞ্জের গাউসিয়া, কিশোরগঞ্জের ভৈরব ও হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের প্রায় ভয়াবহ যানজটের কবলে পড়তে হয় এই রুটে চলাচলকারীদের। কখনো কখনো ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয় একই জায়গায়। রাস্তার তো কোনো পরিস্থিতি না, গাছগুড়া যদি বইরা দিত জামটা থাকে না। সবসময় বাসে একটু মানে জলযন্ত্র সমস্যা করে, তারা তো যেন মনে চায় ব্রেক করে। ভয়াবহ খারাপ, গাড়িগুলো ঠিক মতো চলতে পারতেছে না। ঢাকার কাশপুর থেকে সিলেটের তামাবিল পর্যন্ত আঞ্চলিক যোগাযোগ বৃদ্ধিতে 2021 সালে সরকার 209 কিলোমিটার দীর্ঘ 4 লেন সড়ক উন্নীতকরণের প্রকল্প নেয় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। এটি বাস্তবায়ন হলে উপাঞ্চলিক যোগাযোগ, বিশেষ করে ভারত, মায়ানমার, নেপাল, ভুটান ও চীনের সাথে বাণিজ্য সম্প্রসারণ সহজ হবে। এছাড়া ঢাকার সাথে সিলেট, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ ও মৌলভীবাজারে যোগাযোগ উন্নত হবে। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, সড়ক বিভাগের সক্ষমতা থাকলেও সরকারের অংশীজনদের দীর্ঘসূত্রিতার কারণে কাজের গতি কম। ভূমি অধিগ্রহণই সবচেয়ে বড় সমস্যা বলে মনে করছেন তারা। আমাদের এই প্রকল্পের ভূমি অধিগ্রহণ এবং ইউটিলিটি শিফটিং প্রকল্পটি 2018 সালে অনুমোদিত হলেও এখনো পর্যন্ত আমরা সমুদয় জমি বুঝে পাইনি, ইউটিলিটি শিফটিং শেষ করতে পারিনি। 22 সালের প্রথম কোয়ার্টার পর্যন্ত আমরা প্রত্যেকটা 7টা ডিস্ট্রিক্টে আমরা ল্যান্ড একুইজিশন প্রপোজাল দাখিল করেছি। আমাদের এই ঢাকা থেকে সিলেট পর্যন্ত কাজ করতে আমাদের 66টি এলএ প্রস্তাব জমা আছে। এর মধ্যে আমরা এ পর্যন্ত 20টি ভূমি অধিগ্রহণ প্রস্তাব বুঝে পেয়েছি। অর্থনীতির গতি চাঙ্গা করতে এই প্রকল্পের বিকল্প নেই দাবি করে যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, ধীরগতি কমাতে সরকারের বিশেষ পদক্ষেপ নেওয়া দরকার। ঢাকা সিলেট করিডোর দ্বিস্তর বিশিষ্ট রাস্তা হচ্ছে, সুতরাং এই জায়গাটার মধ্যে যদি করতে পারি অর্থনৈতিক চঞ্চলতা বাড়বে, সমৃদ্ধি হবে দেশের। যত পিছিয়ে যাবে এলোমেলো উন্নয়ন হয়ে যাবে, সেটার কাঙ্ক্ষিত ইউটিলিটিটা আমরা, উপযোগিতাটা আমরা পাবো না। সেই জন্য এই সরকারকে প্রথম থেকে এই বড় বড় প্রজেক্টগুলি, যেগুলি ধমনী প্রজেক্ট, এগুলি যেন দ্রুত বাস্তবায়ন হয়। ঢাকা সিলেট মহাসড়ক প্রকল্পে থাকছে 2টি সার্ভিস লেন, 66টি সেতু, 305টি কালভার্ট, 7টি ফ্লাইওভার, 6টি রেল ওভার ব্রিজ, 37টি ইউটার্ন ও 26টি ফুটওভার ব্রিজ। ঢাকা সিলেট মহাসড়ক প্রকল্পের এই মুহূর্তে সবচেয়ে বড় বাধা ভূমি অধিগ্রহণ, বৈদ্যুতিক খুঁটি স্থানান্তর। এই প্রকল্পটি বাস্তবায়িত হলে ঢাকার সাথে সিলেটের উন্নয়ন যেমনি সাধিত হবে, তেমনি অর্থনীতিতে যুক্ত হবে নতুন দিগন্ত। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ। ঢাকা উত্তর, দক্ষিণ সহ দেশের 6 সিটি কর্পোরেশনে 6 জন পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। 6 প্রশাসক নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ। 22 ফেব্রুয়ারি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী 6 সিটি কর্পোরেশনে যে 6 প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে তারা হলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে মোহাম্মদ আব্দুস সালাম, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে মোহাম্মদ শফিকুল ইসলাম খান, খুলনা সিটি কর্পোরেশনে নজরুল ইসলাম মঞ্জু, সিলেট সিটি কর্পোরেশনে আব্দুল কাইয়ুম চৌধুরী, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে মোহাম্মদ শাখাওয়াত হোসেন খান ও গাজীপুর সিটি কর্পোরেশনে মোহাম্মদ শওকত হোসেন সরকার। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।